আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এই ঈদের পর শুরু করেছিলাম নাকি ঈদের আগে শুরু করেছিলাম সেই প্রথম পত্রের নবম অধ্যায়। দীর্ঘ পথ পরিক্রমায় আজকে আমরা এই নবম অধ্যায়ের সর্বশেষ লেকচার নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তাহলে আজকের এই অনলাইন ক্লাস নবম অধ্যায়ের সর্বশেষ ক্লাস, এবং এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব কি শেষের যে অংশটুকু বাকি আছে, আচ্ছা সেই কথায় আমরা যাব। প্রথমত তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, একটু আগে আমি যেটি বলছিলাম যে অধ্যায় 9 অর্থাৎ প্রথম পত্রের যে বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 9 উদ্ভিদ শারীরতত্ত্বের শ্বসন যে পড়ছিলাম আমরা, এই শ্বসনের সর্বশেষ আলোচনা অর্থাৎ শ্বসন 2। আমরা এর আগে শ্বসন 1 শিরোনামে একটি আলোচনা করেছি, আজকে শ্বসন 2 শিরোনামে অর্থাৎ এই চ্যাপ্টারের সর্বশেষ আলোচনা। তো এই আলোচনায় যাওয়ার আগে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে আজকে আমাদের কি কি শিখন ফল থাকছে। তার মানে আজকের এই পাঠ শেষে তোমাদের কি কি শিখন অর্জন হবে আমরা একটু এক নজরে দেখি। দেখো, আজকের এই পাঠ শেষে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটি অর্থাৎ সবাদ শ্বসনের যে 4টি ধাপ সম্পর্কে আমরা বলেছিলাম না, হ্যাঁ, তার সর্বশেষ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে আমরা এগুলো বর্ণনা করতে পারবো। এরপরে দেখো, শ্বসনের যে একটি গুরুত্ব রয়েছে সেটিও তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপরে সবাদ শ্বসনে যে শক্তির হিসাব, এটিপির হিসাব, অর্থাৎ এক অণু গ্লুকোজ ভেঙে কতগুলো এটিপি তৈরি হয়, কি পরিমাণ এনার্জি উৎপাদিত হয়, এ নিয়ে অবশ্য কিছু মতবিরোধ আছে। আমরা আগে পড়তাম যে 38 অণু এটিপি তৈরি হয়, এখন পড়ছি 36 অণু এটিপি তৈরি হয়। আবার কোন কোন গবেষক বলতে চান না, 32 অণু এটিপি তৈরি হয়। যাই হোক, এখন পর্যন্ত সর্বজন গৃহীত 36 অণু এটিপি, এবং সেটি কোথায় কতটুকু তৈরি হয় সেই শক্তির হিসাব তোমরা দেখাতে পারবে, কিভাবে কোথা থেকে এই শক্তিগুলো উৎপাদিত হচ্ছে। এছাড়াও দেখো, অবাত শ্বসন এবং ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন এক ধরনের বিশেষ অবাত শ্বসন, এই বিষয়গুলো তোমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে, বর্ণনা করতে পারবে অবাত শ্বসন এবং ফার্মেন্টেশন কি। এছাড়াও এই চ্যাপ্টারে আমরা কি করতে পারবো, শিল্পক্ষেত্রে যে অবাত শ্বসনের ব্যবহার সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। এছাড়াও এখানে কিছু কম্পারেটিভ স্টাডি আছে শেষের দিকে, সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি পাশাপাশি আলোচনার মধ্যে নিয়ে আসবো। তো প্রথমত আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে অবতারণা করতে চাই সেটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। তোমাদের কাছে অনেকের কাছে এটা খুব খুব জটিল একটি বিষয় মনে হয়, কিন্তু আমার বিশ্বাস আজকে তোমরা আমার এই ক্লাস করার পর যদি মনোযোগী হও, খুব মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শোনো এবং দেখো, তাহলে আমার বিশ্বাস তোমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জটিলতাগুলো আমার মনে হয় 90% কেটে যাবে, আর বাকিটুকু তোমাকে একটু করতে হবে। ওকে, দেখো, সবাদ শ্বসনে আমরা কয়টা ধাপ দেখলাম এর আগে? 3টা। কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে উৎপাদন এবং ক্রেবস চক্র। যদিও অ্যাসিটাইল কোয়ে উৎপাদন এবং ক্রেবস চক্র আমরা একসাথেই বর্ণনা করি, কিছু কিছু গবেষক এটিকে আলাদা করে বর্ণনা করে। আমি যদি আলাদা করে বলি তাহলে 3টি ধাপ অতিক্রম করে এসেছি আমরা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে উৎপাদন এবং ক্রেবস চক্র। এই প্রতিটি ধাপে আমরা কিছু এটিপি তৈরি হতে দেখেছি, আবার কোন ধাপে শুধুমাত্র এনএডিপি, যেমন অ্যাসিটাইল কোয়ে উৎপাদনে আমরা NADPH2 তৈরি হতে দেখেছি, অর্থাৎ বিজারিত NAD তৈরি হতে দেখেছি। তো এই উপাদানগুলো NADH2, FADH2 যেগুলো তৈরি হচ্ছে, এগুলো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এসে কতগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, এবং এই স্থানান্তরকালে কিছু এটিপি তৈরি করে।
মনে করো একটা ট্রেন ওই সেই চিলাহাটি থেকে ছেড়েছে, এখন মাঝখানে কতগুলো স্টেশনে বিরতি দিয়ে দিয়ে যাচ্ছে, তো সেখানে কি লোকজন ওঠানামা করবে না, কিছু কাজ সম্পাদিত হবে না? হ্যাঁ, ঠিক এই ইলেকট্রন ট্রান্সপোর্ট একটা চেইন, একটা রেল, মনে করো এরকম চেইনের উপর দিয়ে একটার পর একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। যখন স্থানান্তরিত হয় এই ধাপে ধাপে গিয়ে কিছু শক্তি যে নির্গত হয়, সেই শক্তির বদলে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই যে দেখো, এই স্থানান্তরকালে এটিপি তৈরি হয় এবং সবশেষে কি তৈরি হয়? এই যে পানি উৎপন্ন হয় এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সম্পন্ন হয়। তো মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীতে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণীতে যে এনএডি, এফএডি, কোএনজাইম কিউ এবং যে সাইটোক্রোম এনজাইম গুলো আছে, এগুলো দিয়ে মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সম্পন্ন হয়। একজোড়া ইলেকট্রন এই ইটিএস এর সাহায্যে উচ্চ শক্তির মাত্রা থেকে নিম্ন শক্তির মাত্রায় স্থানান্তরিত হয়। অর্থাৎ যে পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রন বেরিয়েছিল, সেগুলো তুলনামূলকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং দুর্বল হতে হতে শেষ পর্যন্ত এডিপি এবং অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে আমরা আরেক ভাষায় বলে থাকি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কি শব্দটা পরিচিত মনে হচ্ছে? ফসফোরাইলেশন শব্দটা পরিচিত, কারণ আমরা সালোক সংশ্লেষণে ফটোফসফোরাইলেশন পড়ে এসেছি, তাই না? ফটো, দ্যাট মিন্স সূর্যের আলো, আলোর উপস্থিতিতে, আলোর হেল্পে, আলোর সহায়তায় যে ফসফোরাইলেশন হয়, সেটি ছিল ফটোফসফোরাইলেশন। এখন আমরা কি বলছি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অর্থাৎ জারণের মাধ্যমে এই যে NADH2, FADH2 এগুলো বিজারিত অবস্থায় আছে, এই বিজারিত অবস্থা থেকে যখন জারিত হয়, এই জারণের সময় যে শক্তি নির্গত হয়, সেই শক্তি ব্যবহার করে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। এই জন্য এই ফসফোরাইলেশনকে বলি আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আসলে যে কোনো যৌগের সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকেই আমরা বলি ফসফোরাইলেশন। এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলছি। ঠিক জারণ বিক্রিয়ার মাধ্যমে হয় বলে এই ফসফোরাইলেশনকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন আসি, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইটা, এই সিস্টেমটা কিভাবে সম্পাদিত হয়? আগে ভয় পেয়ে যেও না, ওরে বাবা কি জটিল বিক্রিয়া, মোটেই ভয় পাওয়ার দরকার নেই। এখানে দেখো চারটা কমপ্লেক্স তৈরি করে। এই চারটা কমপ্লেক্সের আমরা একটা একটা করে ব্যাখ্যা দেব। এই যে NADH2, হ্যাঁ, এই NADH2 মূলত বিভিন্ন ধাপে তৈরি হয়েছে। ওই যে গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছে, অ্যাসিটাইল কোই উৎপাদনে তৈরি হয়েছে, ক্রেবস চক্রতে তৈরি হয়েছে, মনে পড়ে? হ্যাঁ। আবার দেখো এই যে FADH2, এই যে FADH2, যদিও FADH+H এভাবে লেখা উচিত, আমরা এভাবে সংক্ষিপ্ত ভাবে লিখছি আর কি। তো এই NADH2, FADH2 এগুলো বিভিন্ন ধাপে তৈরি হয়েছিল। তো এটা বিভিন্ন এনজাইমের মাধ্যমে, যেমন দেখো এখানে এই NADH2 যখন প্রথমত জারিত হয়, এই যে জারিত হলো, NADH2 জারিত হয়ে কিসে পরিণত হচ্ছে? NAD। পুনরুক্ত নিশ্চয়ই তোমরা জানো, কোষাসনে পড়েছো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর NADP যদি থাকে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। হ্যাঁ, এগুলো আমরা 3rd চ্যাপ্টারে পড়েছি কোষাসনে। তো যাই হোক, দেখো এই NADH2টা যখন জারিত হয়ে NAD তে পরিণত হয়, ঠিক এই কমপ্লেক্স 1 এর এখানে একটা ADPর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এখনো ATP তৈরি করে। আর এই NADH2 থেকে যখন ATP তৈরি করে, তখন এখানে যে পরিমাণ এনার্জি থাকে, সেটি হচ্ছে একটা FADH2 এর পরিমাণ এনার্জি থাকে। আমি এখানে তোমাদের আরেকটু বলে রাখি, ইলেকট্রন কি বলে এটিপির হিসাব যখন আমরা দেখব, সেখানে দেখবে যে এক অণু NADH2 যখন সম্পূর্ণরূপে জারিত হয়, তখন 3 অণু এটিপি তৈরি করে। আবার এক অণু FADH2 যখন সম্পূর্ণরূপে জারিত হয়, তখন কিন্তু 2 অণু এটিপি তৈরি করে। তাহলে এই এক অণু NADH2 এখানে জারিত হয়ে FADH2 সমপর্যায়ে এসেছে এবং এখান থেকে এক অণু এটিপি বের করে দিয়েছে। তার মানে আমি আরো সহজ করে বলি, এক অণু NADH2 মনে করো 3 টাকার নোট,
1 টাকা হচ্ছে একটা এটিপি, তাহলে এখান থেকে আমরা একটা এটিপি অর্থাৎ 1 টাকা পেলাম, এই 1 টাকা পেলাম। তাহলে এখানে কি থাকলো, আর 2 টাকা থাকলো। এই 2 টাকা দেখো এইখানে এসে 1 টাকা পেয়েছি, এইখানে এসে আর 1 টাকা পেয়েছি, তাহলে আমার টাকা শেষ, অর্থাৎ এর শক্তি শেষ। এইভাবে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে একটা NADH2 ভাঙানোর মাধ্যমে এই একটা, দুইটা, তিনটা এটিপি পাওয়া যায়। আর FADH2 তো এইখান থেকে স্টার্ট করেছে, তাহলে এখানে একটা, এখানে একটা, এই দুটো এটিপি পাওয়া যায়। এখন আসি আমরা এই কোএনজাইম কিউ থেকে শুরু করে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টের যে কোএনজাইম এনজাইম গুলো সেগুলোর কথা। তাহলে প্রথমত এই FADH2 থেকে যে ইলেকট্রন নির্গত হয় সেটা কে গ্রহণ করে, কোএনজাইম কিউ, এই বিজারিত কোএনজাইম কিউ এইটি এই তোমার ইলেকট্রনটা গ্রহণ করে। বিজারিত অবস্থা থেকে এটি কি হচ্ছে, জারিত অবস্থায় প্রাপ্ত হচ্ছে। এবং এই জারিত অবস্থায় যখন যায় তখন দেখো এই যে হাইড্রোজেন আয়ন প্রোটন এখানে বের করে দেয়। বুঝাইতে পারলাম কথাটা? একটু মনোযোগী হবে চিত্রের দিকে। তাহলে NADH2 NAD বের করে দিয়ে সে জারিত হলো এবং কোন পর্যায়ে গেল, FAD এর সমমান পর্যায়ে গেল। FAD থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে FADH2 থেকে সে জারিত FAD তে পরিণত হলো এবং সে ইলেকট্রন গ্রহণ করলো কে, কোএনজাইম কিউ। ঠিক আছে, কোএনজাইম কিউ বিজারিত অবস্থা থেকে সেও যখন জারিত হলো তখন কি করলো, এই যে দুটো হাইড্রোজেন আয়ন তথা প্রোটন বের করে দিল। এরপর এই ইলেকট্রন এই বাহকের মাধ্যমে অর্থাৎ সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3, এটা মনে রাখার একটা ফর্মুলা আছে। কোন সাইটোক্রমের পর কোন সাইটোক্রম এটা তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তুমি মনে রাখবে এই ছোটবেলা আমরা ছিলাম কি একেবারে মায়ের কোলে, তখন সেটাকে কি বলা হতো, বেবি। তারপরে একটু যখন শিশু মানে আরেকটু বড় হলাম তখন তাকে কি বলি, চাইল্ড। তারপরে যখন বড় হলাম তখন অ্যাডাল্ট। আবার যখন এখন বুড়া হয়ে যাচ্ছি এখন কি আমরা ভীষণ অ্যাডাল্ট। বুঝছো? তো ঠিক তেমনি এই যে দেখো, আমি যদি এভাবে মিলাতে চাই কি, সাইটোক্রোম বি তার মানে এটি হচ্ছে বেবি, সাইটোক্রোম সি এটি হচ্ছে চাইল্ড, সাইটোক্রোম এ এটি হচ্ছে অ্যাডাল্ট, আর সাইটোক্রোম A3 হচ্ছে ভীষণ অ্যাডাল্ট। এইভাবে পর্যায়ক্রমিক ভাবে এই ইলেকট্রন, এই দেখো সাইটোক্রোম বি অর্থাৎ বেবি থেকে চাইল্ড, চাইল্ড থেকে অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট থেকে ভীষণ অ্যাডাল্ট, এইভাবে এই ইলেকট্রনগুলো স্থানান্তরিত হচ্ছে। এই যে দেখো এই ইলেকট্রন এই সাইটোক্রোম বি একবার বিজারিত অবস্থা থেকে জারিত হচ্ছে, আবার জারিত অবস্থা থেকে বিজারিত হচ্ছে। এইভাবে কিন্তু ইলেকট্রন পরস্পর ট্রান্সপোর্ট চলছে। এটাও সি একবার জারিত একবার বিজারিত, এইভাবে ইলেকট্রন হাত বদল হয়ে শেষ পর্যন্ত এই ভেতরে চলে আসছে। এই যে দেখো এখানে ভেতরে চলে আসছে। তো এখানে আসার পথে সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি তে যখন স্থানান্তরিত হয় এইখানে এক অণু এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আবার সাইটোক্রোম এ থেকে যখন A3 তে যায় সেখানেও আরেকটি এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এবং এই প্রথম অংশকে কেউ বলছি আমরা কমপ্লেক্স 1, এই অংশকে বলছি কমপ্লেক্স 2, এইটাকে বলছি আমরা কমপ্লেক্স 3 এবং এই শেষের যে সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম A3 পর্যন্ত এতটুকু হচ্ছে কমপ্লেক্স 4। ঠিক আছে, এই একটার পর একটা কমপ্লেক্স সংগঠিত হওয়ার মাধ্যমে ইলেকট্রন একেবারে মানে বাইরের পর্দা থেকে একেবারে ভেতরের পর্দা পর্যন্ত চলে যায়। এবং এইখানে দেখো ভেতরের তলে যে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন আর এই যে এখানে কোএনজাইম কিউ থেকে যে বিজারিত হয়ে তোমার এখানে যে হাইড্রোজেন আয়ন বেরিয়ে এসেছিল, এই ইলেকট্রন দুর্বল হয়ে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের মিলনের মাধ্যমে এখানে কি তৈরি করছে, পানি তৈরি করছে। এই তো কথা শেষ। অর্থাৎ NADH2 থেকে FADH2 থেকে যে ইলেকট্রন স্থানান্তরিত হয় সেই ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে স্থানান্তরিত হতে 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 শেষ পর্যন্ত ভেতরে গিয়ে দুর্বল হয়ে পড়ছে, পানি তৈরি করছে। আর এই ইলেকট্রন স্থানান্তরকালে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটের সংযুক্তির মাধ্যমে ATP অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করছে। কথা ক্লিয়ার?
যেহেতু এখানে জারণের মাধ্যমে অর্থাৎ অক্সিডেশনের মাধ্যমে এই ফসফোরাইলেশন সংঘটিত হয়, এই জন্য এই ফসফোরাইলেশনের আরেক নাম হচ্ছে কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, এখন আমরা একটু শ্বসনের কিছু গুরুত্বের কথা বলি। সমাজ শ্বসনের মূলত এই গুরুত্বগুলো, আসলে আমরা অবাধ শ্বসনের আরো গুরুত্ব আছে, সেগুলো অবাধ শ্বসনের ব্যবহারের মধ্যে পড়বো। দেখো, উদ্ভিদ দেহে যদি এই শ্বসন সংঘটিত না হতো তাহলে এই যে শক্তি, এই শক্তি আমরা কোথা থেকে পেতাম? মনে করো তোমার বাড়িতে প্রচুর পরিমাণে তেল আছে, এখন তেল পুড়িয়ে তোমাকে তো সেই শক্তিটা ব্যবহার উপযোগী করতে হবে। কন্টেনার ভরা তেল থেকে তো লাভ নেই, আছে? সেই তেলটাকে পুড়িয়ে বার্ন করে সেখান থেকে প্রয়োজনীয় কাজে লাগানোর উপযোগী শক্তি তৈরি করতে হবে। ঠিক তাই উদ্ভিদ দেহের ভিতরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি তৈরি হচ্ছে, কিন্তু সেই শক্তিকে ব্যবহার উপযোগী শক্তি অর্থাৎ এটিপি তৈরি করার জন্য যে প্রক্রিয়া, সেটি হচ্ছে শ্বসন। তার মানে শ্বসনের মাধ্যমেই উদ্ভিদের এই শক্তি উৎপাদন হয়, যে শক্তি উদ্ভিদ ব্যবহার উপযোগী। শুধু উদ্ভিদ নয়, সকল জীব এই ব্যবহার উপযোগী শক্তি মূলত এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি করে। ঠিক আছে, এরপরে দেখো, শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, শ্বসন প্রক্রিয়ায় যদি আমরা কার্বন ডাই অক্সাইড নির্গত না করতাম, বিভিন্ন উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নির্গমন না করত, তাহলে কি হতো? সালোক সংশ্লেষণের জন্য যে এত কার্বন ডাই অক্সাইড দরকার, সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কোথা থেকে পেত? পেত না। অর্থাৎ এই নির্গত কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে যে ভারসাম্য রক্ষা, সেটিতে কিন্তু কাজ করছে। আমরা হয়তো সালোক সংশ্লেষণের গুরুত্বতে বলেছিলাম যে সালোক সংশ্লেষণ হয় বলেই আমরা অক্সিজেন পাচ্ছি। হ্যাঁ, কথা তো ঠিকই আছে। আবার আমরা বা বিভিন্ন উদ্ভিদ শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, এই ত্যাগের মাধ্যমেই বায়ুমণ্ডলের এই কার্বন ডাই অক্সাইডেরও ভারসাম্য রক্ষিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, দেখো যে বিপাকীয় শক্তির যোগান অর্থাৎ উদ্ভিদের পুষ্টিমূলের শোষণে যে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, তা শ্বসন থেকে আসে। আমরা এই চ্যাপ্টারের শুরুতে খনিজ লবণ শোষণ করেছিলাম, এবং কি সেখানে লুন্ডিগার্ডের মতবাদ বা অন্যান্য যে সক্রিয় শোষণের মতবাদ ছিল, প্রত্যেকটা সক্রিয় শোষণ কিন্তু এই বিপাকীয় শক্তির মাধ্যমে যে তোমার এটিপি উৎপাদিত হয়, এবং এটিপির ভাঙনের মাধ্যমেই এই মানে শোষণ কার্য পরিচালনা করে। এছাড়াও দেখো, কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় শক্তি এবং আনুষঙ্গিক পদার্থ, সেটিও শ্বসন থেকে আসে। অর্থাৎ জীব দেহের ভেতরের যত জৈবনিক ক্রিয়া আছে, এই সবগুলোর এনার্জি কিন্তু শ্বসন থেকে আসে। ওকে, এখন আমরা এক নজরে সবাত শ্বসনের নিট উৎপাদন অর্থাৎ প্রকৃতপক্ষে কি পরিমাণ এখানে শক্তি উৎপাদিত হচ্ছে, এটিপি উৎপাদিত হচ্ছে, সেটি আমরা দেখব। আসো এখন আমরা একে একে হিসাব করি। দেখো, আমরা গ্লাইকোলাইসিস, এখানে যে 4টি ধাপ আমরা দেখেছি, তার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তো মূল শক্তি উৎপাদিত হয়, মানে NADH2 FADH2 যেটা আমরা দেখলাম। আমি যদি এখান থেকে হিসাব করি, দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, 2 অণু NADH2 তৈরি হচ্ছে, এবং 4 অণু ATP তৈরি হচ্ছে। তুমি যদি এটা মনে রাখতে না পারো, তুমি গ্লাইকোলাইসিসের অংশে গিয়ে একবার দেখে আসতে পারো। হ্যাঁ, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় গ্লাইকোলাইসিস শেষে, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু NADH2 তৈরি হয়, এবং 4 অণু ATP তৈরি হয়। কিন্তু গ্লাইকোলাইসিসের শুরুতে আমার 2 অণু ATP কিন্তু ব্যয় হয়েছিল। আমরা গ্লাইকোলাইসিস পড়ার সময় বলেছিলাম, আমি 2 টাকা ইনভেস্ট করে 36 টাকা বিক্রি করব, মানে 38 টাকা বিক্রি করব, তাহলে আমার নিট লাভ থাকবে কত? 36 টাকা। বিশাল লাভ, তাই না? এত বড় লাভ কোন ব্যবসায় আছে? হ্যাঁ, তো এই সেই যে ব্যয়িত 2 অণু এটিপি, আমি কিন্তু সেটির কথা বলছি। এই 2 অণু এটিপি আমার ব্যয় হয়েছিল। এখন আমরা একটু আগে বললাম যে 1 অণু NADH2 হচ্ছে 3 টাকার নোট, এটা ভাঙলে 3 টাকা পাওয়া যায়। কিন্তু তাহলে তো এখানে 2 অণু NADH2 সমান 6টি এটিপি হওয়ার কথা ছিল। আসলে আমরা আগে কিন্তু এখানে 6টি এটিপির কথাই বলতাম, এখন বলছি না, এখানে 6টি না, আসলে এটিপি তৈরি হয় 4টি। তাহলে আর 2টা কোথায় গেল? 2টা আসলে আধুনিক গবেষকরা গবেষণায় দেখিয়েছেন। আমি একটু পরের স্লাইডে একটু তোমাদের এটা দেখানোর জন্য রেখেছি, আমি একটু পরের স্লাইড থেকে দেখিয়ে আসি তোমাদেরকে। দেখো, এই যে এখানে দেখো, এই যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে, এখানে পাইরুভিক অ্যাসিড তৈরির সময়
এই ছবিটা আমি আগেও দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় যে NADH2 তৈরি হয়, এই NADH2 যখন মাইটোকন্ড্রিয়ার এই মেমব্রেন ভেদ করে ভেতরে যায়, এই মেমব্রেন ভেদকালে ওই NADH2 যখন ভেতরে প্রবেশ করে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করে তো অ্যাসিড তোমার ইলেকট্রন ট্রান্সপোর্টে অংশগ্রহণ করবে, ওই জায়গাতে গিয়ে এই NADH2 থেকে এক অণুর ATP, মানে একটা NADH2 থেকে এক অণুর ATP পরিমাণ শক্তি এখানে ব্যয়িত হয়ে যায়। অর্থাৎ ওই শক্তি এখানে অর্থাৎ ওই পর্দা পার হতেই ওই শক্তি ওখানে ব্যয় হয়ে যায়। বোঝাতে পারলাম কিনা? ঠিকই NADH2 তৈরি হয় গ্লাইকোলাইসিসে, কিন্তু এই পর্দা পার হওয়ার সময় দেখা যায় যে ওই একটা NADH2 থেকে 3 অণু ATP তৈরি হবে, কথা ঠিক আছে, কিন্তু এক অণু ATP পরিমাণ শক্তি ওখানেই ব্যয় হয়ে যায়। তাহলে আমি ফাইনালি যে আমার মূল শক্তি, সেখানে কি আমি 3 অণু ATP শক্তি পাবো, সেখানে গিয়ে আমি 2 অণু ATP পরিমাণ শক্তি পাবো। এই জন্য আমরা এই যে শক্তির হিসাব যেটা দেখাচ্ছিলাম, যে এই আসলে 2 অণু NADH2 থেকে আমাদের মূলত 6 অণু ATP পাওয়ার কথা থাকলেও নিট উৎপাদনে আমরা পাই 4 অণু ATP। তুমি আগের ভার্সনের অনেক আগে, মানে 3-4 বছর আগের যে বইগুলো আছে, সেখানে কিন্তু তুমি দেখবে এটিপির হিসাবে এখানে 6 অণু এটিপি দেখানো আছে। এমনকি তোমাদের বর্তমান যে বই, সেখানেও ওখানে হিসাবে বলা হয়েছে আগে 6 অণু এটিপি হিসাব করা হতো, কিন্তু বর্তমানে আমরা হিসাব করি 4 অণু এটিপি। আর যে 2 অণু, মোট 4 অণু এটিপি এখানে তৈরি হয়েছিল, তার মধ্যে থেকে যদি আমার এই যে 2 অণু মাইনাস হয়ে যায়, কারণ আমার ব্যয় হয়েছিল, সেই জন্য আমি এখানে ধরছি 2 অণু এটিপি। তাহলে আমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে নিট উৎপাদন কত দাঁড়ালো? 4 অণু এটিপি আর 2 অণু, মোট 6 অণু এটিপি। কথা ঠিক আছে? হ্যাঁ, এবারে আসি আমরা অ্যাসিটাইল কোয়ে তৈরিতে। অ্যাসিটাইল কোয়ে তৈরিতে দেখো, এক অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, তখন কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, পাশাপাশি NADH2 তৈরি করছে। এবং এই এক অণু NADH2 সমান কয় টাকার নোট? 3 টাকার নোট। হ্যাঁ, তাহলে এক অণু NADH2 থেকে যদি 3টি ATP পাওয়া যায়, তাহলে 2 অণু NADH2 থেকে কি পাওয়া যাবে? 6টি ATP পাওয়া যাবে। হ্যাঁ, এখানে দেখো আমরা সেই 6 অণু ATP হিসাব করছি। তাহলে এখানে ছিল 6, এখানে 6, কত হলো? 12। এখন আসো ক্রেবস চক্রেতে। ক্রেবস চক্র আমরা যখন দেখেছি, এখানে কিন্তু 6টি NADH2 তৈরি হতে দেখেছি। তাহলে একটা NADH2 সমান 3 টাকার নোট, তাহলে 3 6 18 টাকা। আমি টাকা দিয়ে বলছি কেন? টাকা দিয়ে বললে আমি দেখছি ছেলেমেয়েরা খুব ভালো বলছে, কারণ টাকার প্রতি সবার একটা দুর্বলতা আছে, তাই না? 86,400 টাকার গল্প মনে আছে তো? খরচ করছো তো ঠিক মতো, জায়গা মতো? গল্পটা মনে রাখো, প্রতিদিন করে জমা হচ্ছে। হ্যাঁ, যারা আমার প্রথম ক্লাসে ছিল তাদেরকে এই গল্পটা করেছি। যাই হোক, তাহলে 6 অণু NADH2 সমান 18টি ATP। তাহলে FADH2 এটা কয় টাকার নোট? 2 টাকা। হ্যাঁ, এই 2 টাকার নোট, অর্থাৎ 2 অণু FADH2, এটি যখন জারিত হয় তখন 4টি ATP তৈরি করে। আর GTP বা ATP হিসাবে আরো 2টি ATP আমরা পাই। কিছু গবেষক বলেন GTP, কেউ কেউ বলেন না, এটা ATP তৈরি হয়। তাহলে আমার এখানে কত তৈরি হলো দেখো তো বাবা? 18 2 20, মানে যোগের সুবিধার্থে, আর এই 4 কত হলো? 24। আর এখানে কত হয়ে আছে? 24, আর এখানে 6, এখানে 6 12। তাহলে 24 আর 12 কত হয়? 36। এই সেই 36টি ATPর হিসাব। তাহলে তোমাকে যদি, এটি কিন্তু পরীক্ষা আসে, তোমাকে যদি বলা হয় যে এক অণু গ্লুকোজ ভেঙে সবাত শ্বসনের মাধ্যমে বা সম্পূর্ণরূপে জারিত, এই কথাও বলা হতে পারে, এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কি পরিমাণ ATP তৈরি করে তার হিসাব দেখাও। বা তোমাকে এমন, এখানে তো ক্লিন প্রশ্ন করছি আমি, তোমাকে যদি উদ্দীপকের আলোকে বলা হয়, তখন কিন্তু বিভিন্ন উদ্দীপনা দিয়ে, এই গ্লুকোজ দিয়ে কোষ রসায়নেও তোমাকে রাখা যেতে পারে, আবার এই চ্যাপ্টারে নিয়ে এসেও তোমাকে কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়া যেতে পারে। একটা গ্লুকোজের সংকেত দিয়ে মনে করে বলা হলো, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি আগেই দাগাদাগি করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেটি আমার আর এখন দরকার নেই। এখন আমরা চলে যাই অবাত শ্বসন। মানে আছে অবাত, বাতাসের অভাব। ওই যে শ্বসনের ক্লাসিফিকেশন যখন করেছিলাম বলেছিলাম
অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় দেখো জীব কোষের যে শ্বসনিক বস্তু প্রধানত গ্লুকোজ মূলত অক্সিজেনের অনুপস্থিতিতে, এটা অনিপক্ষিত হয়ে গেছে, অনুপস্থিতি হবে, এটা অনুপস্থিতিতে অসম্পূর্ণ রূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি নির্গত হয়। এই শ্বসন প্রক্রিয়াকে আমরা বলি অবাধ শ্বসন। সাধারণত প্রোক্যারিওট কি? আদিকোষী জীব, হ্যাঁ, আদিকোষী জীব, ব্যাকটেরিয়া, এগুলোতে সাধারণত অবাধ শোষণ দেখা যায়। তো অবাধ শোষণের ক্ষেত্রে দেখো এই যে C6H12O6 এটি কি গ্লুকোজ, তাই না? এই গ্লুকোজ প্রথমত অ্যালকোহল তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং সামান্য পরিমাণ শক্তি অর্থাৎ 20 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করে। অসম্পূর্ণ রূপে জারিত হয়, তো এই জন্য এখানে শক্তির পরিমাণও কম থাকে। তো অবাধ শোষণের যদি আমরা প্রক্রিয়াকে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে চাই, তাহলে অবাধ শোষণকে দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটি হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। গ্লাইকোলাইসিস কিন্তু দেখো সবাত এবং অবাত উভয় শ্বসনের একটি কমন ধাপ, কারণ এখানে অক্সিজেন ছাড়াই এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না এবং সেটি সাইটোপ্লাজমে হয়। তুমি যদি বলো যে আদিকোষী জীবে তো আসলে নিউক্লিয়াসই থাকে না বা মাইটোকন্ড্রিয়া থাকে না, সেখানে অসম্পূর্ণ রূপে জারণগুলো এই সাইটোপ্লাজমেই সংঘটিত হয়। আরেকটি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো এই অবাধ শোষণটা মূলত আবার দুভাবে সংঘটিত হয়। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল সৃষ্টির মাধ্যমে। আমরা যদি প্রথমত ইথাইল অ্যালকোহল সৃষ্টির মাধ্যমে কিভাবে হয় দেখো, প্রথমত এই যে পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক অ্যাসিডের কার্বক্সিলেশন ঘটে বা ডিকার্বক্সিলেশন ঘটে। এই যে দেখো কার্বন ডাই অক্সাইডকে প্রথমে বের করে দেয়, তখন কি তৈরি করে? অ্যাসিটালডিহাইড। প্রথমত পাইরুভিক অ্যাসিড তো তৈরি হলো গ্লাইকোলাইসিসে, যে পাইরুভিক অ্যাসিড আমরা এখানে দেখাচ্ছি সেটি কি হচ্ছে? অ্যাসিটালডিহাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই অ্যাসিটালডিহাইড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড দিয়ে কি করছে? ইথাইল অ্যালকোহল তৈরি করছে এবং NAD যেটি জারিত অবস্থায় সেটিতে পরিণত করছে। ওকে, এরপরে আসো ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। এটি কিন্তু আরেকটি পর্যায়, অর্থাৎ কোষে অক্সিজেনের অনুপস্থিতিতে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড NADH2 দ্বারা বিজারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই যে দেখো পাইরুভিক অ্যাসিড, এটা কি করছে? ল্যাকটিক অ্যাসিড এবং NAD তৈরি করছে। এটা উচ্চ শ্রেণীর প্রাণীর পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু তৈরি হয় না। এটার ক্ষেত্রে এটা মনে রাখো। আর আরেক ধরনের বিশেষ অবাধ শোষণ আছে যেটিকে বলি আমরা ফার্মেন্টেশন বা গাজন। গাজনের নাম শুনেছো না? হ্যাঁ, ওই যে চোলাই মদ তৈরিতে, পাউরুটি তৈরিতে, বিভিন্ন কাজে কিন্তু এই গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া সংঘটিত হয়। আসলে ফার্মেন্টেশনও এক ধরনের অবাধ শোষণ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটি জায়গায়। অবাধ শোষণ সংঘটিত হয় কোষের ভেতরে, মানে রাখবে, অবাধ শোষণটা সংঘটিত হয় কোষের ভেতরে, আর ফার্মেন্টেশন বা গাজনটা সংঘটিত হয় কোষের বাইরে। এটাই হচ্ছে মূল পার্থক্য। বিক্রিয়ার ভেতরে কোনো পার্থক্য নাই, একই সেম বিক্রিয়া দিয়ে অবাধ শোষণ এবং ফার্মেন্টেশন সম্পাদিত হয়। কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা কোষের ভেতরে আর একটি কোষের বাইরে। মনে করো আমি ওই খাবারই খাচ্ছি, একটা বাড়ির ভেতরে আর একটা বাড়ির বাইরে। বাড়িতে রান্না করে খাচ্ছি আর আমি কি করছি? বনভোজনে গিয়ে বাড়ির বাইরে খাচ্ছি। তাহলে বনভোজনের খাওয়াটা হচ্ছে অবাধ শোষণ, আর বাড়ির ভেতরের খাওয়াটা হচ্ছে তোমার বনভোজনের খাওয়া হচ্ছে ফার্মেন্টেশন, আর বাড়ির ভেতরের খাওয়াটা হচ্ছে অবাধ শোষণ। ঠিক আছে? একজন ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর, তোমরা লুই পাস্তুরের নাম শুনেছো না? হ্যাঁ, তো সেই লুই পাস্তুর ইস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়ার বর্ণনা দেন এবং ফার্মেন্টেশনকে অক্সিজেন বিহীন শ্বসন রূপে আখ্যায়িত করে। ঠিক আছে? তো এই অবাধ শোষণ বা ফার্মেন্টেশনের অনেক ব্যবহার রয়েছে শিল্পক্ষেত্রে এবং এটি কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। যেমন দেখো মদ্য শিল্পে, প্রথমত এই মদ তৈরির কথা বলছি, তাই না? ইস্ট ব্যবহার করে আপেল, আঙ্গুর, নাশপাতি, তালের রস, চিটাগুড় এগুলো থেকে কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মদ তৈরি করা হয়। বিভিন্ন দেশে, পাশ্চাত্যের দেশ যেগুলোতে এগুলো তোমার একেবারে ওপেন ব্যবহার রয়েছে, এখানে কিন্তু মদ তৈরি করা হয়। যেমন আঙ্গুরের রস থেকে ওয়াইন এবং আপেলের রস থেকে সিডার, এটি কিন্তু ব্যাপকভাবে তৈরিতে এই ফার্মেন্টেশন ব্যবহৃত হয়। এছাড়া দেখো অ্যালকোহল শিল্পে চাল, আটা, বার্লি,
চিটাগুড় এবং অন্যান্য কার্বোহাইড্রেট জাতীয় দ্রব্য থেকে কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়া ইথানল তৈরি করা হয়। বাংলাদেশে বড় বড় যে সুগার মিল গুলো রয়েছে সেখানে যে চিটাগুড় উৎপাদিত হয়, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় সুগার মিল তোমার কেরোয়ান কোম্পানি দর্শনায়, সেখানে কিন্তু আমাদের নাটোর সুগার মিলেও রয়েছে। সেখানে আখ থেকে যেমন চিনি তৈরি করা হয়, পাশাপাশি সেখানে ওই চিটাগুড় যেগুলো তৈরি হয়, গাব যেগুলো তৈরি হয়, সেটা থেকে কিন্তু অ্যালকোহল তৈরি করা হয়। ঠিক আছে, অ্যালকোহল বিভিন্ন ঔষধি উপাদান হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা। আচ্ছা, এরপরে আসি আমরা পাউরুটি শিল্পে। বেকিং ইস্টকে ময়দার সাথে মিশিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমরা রেখে দিই, তখন দেখা যায় ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই যে দেখো এখানে আমরা বলতেছি যে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড ময়দার দলার ভিতরে বুদবুদ সৃষ্টি করে, ফলে ময়দাটা আটাটা ফুলে ওঠে এবং এই অবস্থায় যদি চুল্লিতে এটি গরম করা হয়, কার্বন ডাই অক্সাইডের বুদবুদগুলো আরো প্রসারিত হয় এবং এটি ফুলে ফেঁপে স্পঞ্জি পাউরুটিতে পরিণত হয়। ঠিক একইভাবে দুগ্ধ শিল্পে যে ল্যাক্টোবেসিলাস, দুধ থেকে যে দই তৈরি, পনির তৈরি, মাখন তৈরি, প্রত্যেকটা ক্ষেত্রে যে অণুজীব বা ব্যাকটেরিয়া গুলো ব্যবহার করি আমরা, তারা কিন্তু ফার্মেন্টেশনের মাধ্যমেই এই কাজগুলো সম্পাদন করে। আমি একটা ছবি দেখাই তোমাদেরকে, দেখো। হ্যাঁ, কি সুন্দর পাউরুটি তৈরি হচ্ছে, তাই না? ছোট্ট ছোট্ট আটার দলা কিন্তু এখানে ময়দার দলা রেখে দেওয়া হয়েছিল। ইস্ট সেখানে ফার্মেন্টেশনের মাধ্যমে এটাকে ফুলিয়ে তুলেছে কত সুন্দর চমৎকার করে। হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতেই পারি। এরপরে দেখো চা শিল্পে। হ্যাঁ, তোমরা কি কেউ চা ফ্যাক্টরিতে গিয়েছো? যদি যেয়ে থাকো, দেখবে যে চায়ের পাতাগুলোকে একেবারে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু সি বাবা, আমার ফন্ট সব বাংলা করার সময় এটা ই হয়ে গেছে, এটা হবে সি ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা যায় চা পাতাগুলোকে গুটিয়ে একেবারে ফ্লোরে, যেটাকে আমরা উইদারিং বলি, ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়া হয়। এক্ষেত্রে হয় কি, পাতাগুলো ওই অণুজীবের সহায়তায় ফার্মেন্টেশনের মাধ্যমে একটা সোজা কথা হালকা পচন সেটি সংঘটিত হয় এবং এর মাধ্যমে পাতাগুলো একেবারে সুন্দর তাম্র বর্ণ ধারণ করে এবং সুগন্ধযুক্ত হয়। ঠিক আছে, এরপরে দেখো ওষুধ শিল্পে। আধুনিক জীব প্রযুক্তিতে ব্যাকটেরিয়ার যে ফার্মেন্টেশন, এটি দ্বারা আমরা বিভিন্ন এনজাইম, সাইট্রিক অ্যাসিড, ইনসুলিন, টিকা সহ বিভিন্ন মূল্যবান ওষুধ আমরা তৈরি করতে পারি। তাহলে ফার্মেন্টেশন বা অবাধ শ্বসনের অনেক অনেক গুরুত্ব রয়েছে, যেগুলো আমরা তৈরি করতে পারি, ব্যবহার করতে পারি। এছাড়া দেখো ভিটামিন তৈরিতে ইস্টের ফার্মেন্টেশন দ্বারা আমরা ভিটামিন B1, থায়ামিন, B2, রিবোফ্লাভিন এগুলো তৈরি করতে পারি। বর্জ্য ব্যবস্থাপনা, এই যে অণুজীব ব্যবহার করে শহরের বর্জ্য, অর্থাৎ এই যে অণুজীবগুলো, যেমন গোবর পচিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, তাই না? এটা কি হয়, ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো ওই বর্জ্যগুলোকে পচিয়ে সেটিকে সার তৈরি করছে, পাশাপাশি আমাদের বায়োগ্যাস তৈরিতে সহায়তা করছে, বর্জ্য ব্যবস্থাপনায় আমাদেরকে সহায়তা করছে। এখন আসি শ্বসনের প্রভাবক, অর্থাৎ কোন, আজকের লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? হোক বাবা, আজকে এটা শেষ করে দিই, আমরা পরের দিনে দ্বিতীয় পত্রের কোনো একটি অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, শ্বসন উদ্ভিদের একটি জৈবানিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে দু ধরনের প্রভাবক আছে, অন্তঃপ্রভাবক এবং বহিঃপ্রভাবক। বহি এবং অন্ত দুই রকমের প্রভাবকই রয়েছে। আমরা সালোক সংশ্লেষণেও দুই রকমের প্রভাবক দেখেছি, আয়ন শোষণেও প্রভাবক দেখেছি, প্রস্বেদনে দুই রকমের প্রভাবক দেখেছি, এখানেও তাই, এবং অনেকটা প্রায় কাছাকাছি। যেমন দেখো কোষীয় অবস্থা, কোষের ভেতরের সাইটোপ্লাজমের পানি ধারণ ক্ষমতা, হ্যাঁ, তারপরে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার বিদ্যমান এনজাইমের পরিমাণ, কোষের বয়স, কোষে বিভিন্ন রকমের যে লবণ, এগুলোর উপর শ্বসনের হার নির্ভর করে। তারপরে কোষের ভেতরে যদি পানি না থাকে, কারণ শ্বসনের প্রত্যেকটা বিক্রিয়াতে যে এনজাইম ব্যবহৃত হয়, প্রত্যেকটা বিক্রিয়াতে প্রচুর পরিমাণে পানির ব্যবহার রয়েছে। তো যদি পানি না থাকে, কি হবে? বিক্রিয়া সংগঠিত হবে না, শ্বসন ব্যাহত হবে। ঠিক আছে, সবই ঠিক মতো আছে, কিন্তু খাবারই নাই, খাবো কি? অর্থাৎ আমার সব এনজাইম আছে, কোষের প্রোটোপ্লাজম সব ঠিকঠাক মতো আছে, কিন্তু গ্লুকোজের অভাব আছে, শ্বসনিক বস্তু সেটার অভাব রয়েছে। সেজন্য আমরা বলছি, দেখো, যে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্বসন হার শ্বসনিক বস্তুর পরিমাণের উপর প্রত্যক্ষ সমানুপাতিক। কারণ কি, শ্বসনিক বস্তু বাড়ালে মানে খাবার দেওয়া বাড়াচ্ছে, খাবার পরিমাণও বাড়ছে, এইভাবে এর সাথে সমানুপাতিক হারে এটি বাড়ে। তারপরে এনজাইমের পরিমাণের উপরেও কিন্তু শ্বসনের হার বিশেষভাবে
সম্পর্কিত। তারপর বিভিন্ন অজৈব লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলোর উপস্থিতিতে শ্বসনের হার বৃদ্ধি পায়। ঠিক আছে, বহিঃপ্রবাহের কথা যদি বলি, অক্সিজেনের উপর নির্ভর করে, আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যা করছি, আমার মনে তোমরা এগুলো বুঝবে। তারপর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকলে সেটি দেখা যায় যে এই শ্বসনের হার তুলনামূলকভাবে হ্রাস করতে সহায়তা করে। ঠিক আছে, টেম্পারেচার এটিও একটি গুরুত্বপূর্ণ প্রভাব, কারণ নির্দিষ্ট টেম্পারেচারে এটি ভালো হয়, বেশি তাপমাত্রা হলে কমে যায়, আবার কম তাপমাত্রা হলেও কমে যায়। আবার আলোর সাথে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার সম্পর্ক রয়েছে, আমরা যেটা প্রশোধনে পড়েছি। এবং যদি পত্ররন্ধ্র খুলে থাকে তাহলে গ্যাসীয় বিনিময় বেশি হবে, তাহলে শ্বসন বেশি হবে। ঠিক আছে, পানির কথা তো আমরা আগে বললাম, আগে বলেছেন অভ্যন্তরীণ, এটি হচ্ছে বাহ্যিক, কারণ কোষের বাইরে ঠিক মতো পানি না থাকলেও কিন্তু হবে। হ্যাঁ, এইটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য। এগুলো তোমাদের অনেক বইতে করে দেওয়া আছে, আমি কিন্তু এগুলো বিস্তারিত ব্যাখ্যায় আর যাচ্ছি না। এইটা তোমরা এক নজর দেখো, এগুলো কিন্তু হোমওয়ার্কের মধ্যে আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখো সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, কারণ আমি যখন সবাত শ্বসন এবং অবাত শ্বসনের ব্যাখ্যা করেছি তখন আমি দুটোর মধ্যে পার্থক্য করতে পারবো। ঠিক আছে, এরপরে আসো, আমি আগের স্লাইডে এখানে কিন্তু 38টি এটিপির কথা বলেছি। 38টি এটিপি তাত্ত্বিকভাবে তৈরি হলো, বাস্তবে তৈরি হয় 36টি। সংগঠন কোথায় হয় এবারে দেখো, অবাত শ্বসন এবং ফার্মেন্টেশন। এটা সবাত অবাত না, এটা হবে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য। হ্যাঁ, ঠিক আছে, তো এই ফার্মেন্টেশন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কোনটা কোথায় হয় এগুলো আমরা দেখব। তাহলে এবারে আসি বাড়ির কাজ, একেবারে শেষে চলে আসছি। তোমাদের একটু দীর্ঘায়িত হয়েছে, হোক, অসুবিধা নেই, চ্যাপ্টার শেষ হলো। হ্যাঁ, বাড়ির কাজ, সবাত শ্বসনের যে শক্তির হিসাব আমরা দেখলাম না, এটি তুমি দেখাবা। আর ইলেকট্রন, আজকে অনেকগুলো কাজ, ইলেকট্রন ট্রান্সপোর্টের যে চেইন, যে বিক্রিয়াটা, সেটি আঁকতে হবে। ওকে, এরপরে এই কয়েকটা পার্থক্য, সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, সবাত এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, এছাড়াও অবাত শ্বসন ও ফার্মেন্টেশনের মধ্যে যে পার্থক্যটা আছে, এইটি কিন্তু তোমাকে কি করতে হবে, এই পার্থক্যটা করে দেখাতে হবে। ধন্যবাদ, আগে দিয়ে দিছি, তাই না? তাহলে হোমওয়ার্ক গুলো ঠিক মতো করবে। আর তোমরা একটা কাজ আমি দেখছি আমার ইউটিউব ঘাটলেই, তোমরা কিন্তু মানে আমার 40-45 মিনিটের ক্লাস 5-7 মিনিট দেখেই তোমরা শেষ করে দিচ্ছ, তাহলে কিভাবে তুমি পুরোটা বুঝবে? অতএব তুমি এটি সুন্দরভাবে দেখে তোমাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, তাহলেই আমার এই কষ্টটা কিন্তু সফল হবে। নইলে তুমি নিজেও বিফল হবে, আমার এই কষ্টটা যে উদ্দেশ্যে করলাম সেই পর্যন্ত এটি পৌঁছাতে পারবে না। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাদের সবাইকে।